এটা কি হয়েছে? তোমাদেরকে সব স্যার এগুলা দাগাই দিয়ে পড়তে বলছিলেন। দাগাই দিছিলাম, তাহলে তো পুরাটাই দাগাই দিছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এদিক থেকে শুরু করি। ধরো একটা কনস্ট্যান্ট ফাংশন দেওয়া আছে, থিওরেম 4 পর্যন্ত আমরা পড়াইছি, থিওরেম 5টা এখনো পড়ানো হয় নাই। তাহলে আমরা থিওরেম 5টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি যে আসলে কি বলছেন। কনস্ট্যান্ট ফাংশন মিন্স হচ্ছে যে ফাংশনের ফাংশনাল ভ্যালু অলওয়েজ সেম, যে কোনো এক্স এর ডোমেনের যে কোনো পয়েন্টের জন্য। এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন, আউটকাম রেঞ্জ অলওয়েজ সেম আসবে। সে একটা আমরা কনসিডার করে নিলাম f of x equals to c is the constant function। এটা কনস্ট্যান্ট ফাংশন আমরা ধরে নিলাম। এখন আমাদের প্রুফ করতে হবে এই যে কনস্ট্যান্ট ফাংশনটা ইজ রাইমান ইন্টিগ্রেবল। যদি তোমাকে রাইমান ইন্টিগ্রেবল করতে হয় তাহলে অবভিয়াসলি আপার রাইমান ইন্টিগ্রাল এন্ড হচ্ছে লোয়ার রাইমান ইন্টিগ্রাল, এই দুটো বের করতে হবে এবং দেখাতে হবে আপার রাইমান ইন্টিগ্রাল এন্ড লোয়ার রাইমান ইন্টিগ্রাল বোথ আর ইকুয়াল। সো আমরা ধরে নিলাম এই ফাংশনটা ডিফাইন অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, একটা কনস্ট্যান্ট ফাংশন f of x equals to c, এই ফাংশনটা ধরে নিলাম এ ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন y c is constant। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই পার্টটাকে উই ক্যান কনসিডার, মানে আমরা এই পার্টটাকে এ পার্টিশন করতে পারি। পার্টিশন হচ্ছে এক্স নট থেকে এক্স এন পর্যন্ত পার্টিশন পার্ট করে নিতে পারি। পার্টিশন করে নেওয়ার পরে আমরা এই যে আর্থ ইন্টারভ্যালের জন্য আমরা প্রিভিয়াস যেগুলো পড়েছিলাম, আর্থ ইন্টারভ্যাল, লেন্থ অফ আর্থ ইন্টারভ্যাল, m is the supremum আর ছোট হাতের m is the infimum greatest lower bound in the arc interval। এই ইন্টারভ্যাল জাস্ট এই যে এইটুক ছোট একটা ইন্টারভ্যাল, ধরো এটা অনেক বড় ইন্টারভ্যাল, এর মধ্যে মাত্র ছোট ইন্টারভ্যাল হচ্ছে একটা ধরে নিলাম। এই ইন্টারভ্যালের মধ্যে এটা হচ্ছে সুপ্রিমাম, এটা হচ্ছে ইনফিমাম। না, এটা হচ্ছে এর জন্যই কি সুপ্রিমাম ইনফিমাম এরকম না, এখানে অন্য পয়েন্টের, এখানে যে কোনো পয়েন্টের জন্য তুমি সুপ্রিমাম ইনফিমাম পাইতে পারো। আমাদের কাজ কিন্তু ফাংশনাল ভ্যালু নিয়ে। বি কেয়ারফুল, এটা কিন্তু আমরা এখান থেকে আমরা কখনো ক্যালকুলেশন করব না। আমরা ক্যালকুলেশন করব এটা রিপ্লেসমেন্টে ফাংশনাল ভ্যালু, এখানে ফাংশনাল ভ্যালু, এখানে ফাংশনাল ভ্যালু। কিন্তু আমাদের ফাংশনটা যেহেতু অনলি কনস্ট্যান্ট, সো সুপ্রিমাম এবং ইনফিমাম বোথ আর ইকুয়াল হবে, কারণ সবসময় অলওয়েজ সেম ভ্যালু দিচ্ছে যে কোনো পয়েন্টের জন্য। সো তাহলে আমরা লিখতে পারি সুপ্রিমাম এবং ইনফিমাম বোথ আর সি। এখন
আপার রাইমান সামটা আমরা কিভাবে ডিফাইন করেছিলাম ডেফিনিশন থেকে r equals to 1 থেকে n, এটা হচ্ছে আপার রাইমান সাম। এটাকে আমরা ভাগ করে লিখতে পারি এটা এবং এটাকে লিখতে পারি c, কারণ হচ্ছে সুপ্রিমামের ভ্যালু হচ্ছে c আর r তিনটার লেন্থ হচ্ছে এইভাবে লেখা যায়। এখন তুমি যদি n সংখ্যক r এর ভ্যালু সবগুলা বসাও তাহলে কি আসে? এটা ক্যান্সেল, এইভাবে ক্যান্সেল করতে 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 তুমি পাবা হচ্ছে xn - x0, দ্যাট মিন্স cb - a, এটার ভ্যালু n, এটার ভ্যালু হচ্ছে a। লোয়ার রাইমান সাম এর ডেফিনিশন থেকে আমরা এটা লিখতে পারি, এটার ভ্যালু হচ্ছে c, এটার মান হচ্ছে এটা, এবং r এর সবগুলো ভ্যালু বসে দিলে এরকম আসতেছে এবং ক্যালকুলেশন করে cb - a। রাইমান ইন্টিগ্রালটা কি? This is constant. Be careful. This is also constant because b a b c একটা ফিক্সড ভ্যালু, সো এটাও তোমার কনস্ট্যান্ট আসবে। তুমি যদি আপার রাইমান ইন্টিগ্রালটা নাও, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে আপার রাইমান সাম, নিলে তুমি যেহেতু এটা কনস্ট্যান্ট, সো তুমি কনস্ট্যান্টই পাবা। যদি তুমি লোয়ার রাইমান সাম নাও, লিস্ট আপার বাউন্ড অফ লোয়ার রাইমান সামের নিলে এটা কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্টই পাবা। এটা এবং এটা যেহেতু সেম, সো আমরা, এবং আপার রাইমান ইন্টিগ্রাল লোয়ার রাইমান ইন্টিগ্রাল যেহেতু দুইটাই সমান, সো আমরা বলতে পারি ফাংশনটি যা কনসিডার করা হচ্ছে ওই ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল। বুঝতে পারছো? খুব সহজ প্রমাণ। এইটাকে পুরো সিমিলার করে 6 নাম্বার প্রুফ করছে। ফাংশনটা কনস্ট্যান্ট ধরেছে, ফাংশন এটা কন্টিনিউয়াস ধরেছে, একটা র্যান্ডম ফাংশন, একেবারে হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। এ দেখো জাস্ট কনসিডারেশন করে নিয়েছে। 6, 7 এগুলো তোমরা পড়বা। অ্যালজেব্রা অফ ইন্টিগ্রাল বিষয়টা কি? অ্যালজেব্রা অফ রাইমান ইন্টিগ্রাল এটা বলে। যেমন অ্যালজেব্রা হচ্ছে আমরা কি জানি, একটা ফাংশন f of x equals to 2 আছে, f of ধরো f of x equals to f1 of x to f2x equals to 3, তাহলে তুমি এই দুটো যোগ করে f1 প্লাস f2 5 লিখতে পারো। এটাই অ্যালজেব্রা। যোগ বিয়োগ করতে পারতেছো, গুণ করতে পারতেছো। কারণ রাইমান ইন্টিগ্রালের মধ্যে কতগুলো অ্যালজেব্রা আছে। অ্যালজেব্রার মধ্যে তুমি এক নাম্বার যেটা অ্যালজেব্রিক ক্যালকুলেশন আছে, এই জিনিসটা কি? ধরো তোমার কাছে দুইটা ফাংশন আছে f1 এবং f2, দুইটা ফাংশনই বাউন্ডেড এবং রাইমান ইন্টিগ্রেবল। এটা হচ্ছে রাইমান ইন্টিগ্রেবল, এখানে হচ্ছে রাইমান ইন্টিগ্রেবল লেখা আছে, রাইমান ইন্টিগ্রেবল ফাংশন অন এবি। দ্যাট মিন্স তোমার কাছে দুইটা ফাংশন আছে f1 and f2, both are bounded and Riemann integrable. Then you have to prove combination, that means sum of two functions is also Riemann integrable on that interval AB, and
you have to prove if you take the integration between a b on the sum of two functions, you get individual results, and both results are equal to this result. This is algebra for the case of integration, Riemann integration. So you have two functions, f1 and f2, and you consider f equal sum of two functions. Since f1 and f2 are bounded functions on AB, so sum of two functions is also bounded on AB. By the previous theorem, এটা তোমরা সবাই জানো। That means যদি ইন্ডিভিজুয়াল দুইটা ফাংশন বাউন্ডেড হয় তাদের যোগফলও বাউন্ডেড হবে। এটা আমরা প্রিভিয়াস থিওরেমে পড়ে আসছি। You have given the interval AB. এই যে তোমাকে দেওয়া আছে ইন্টারভ্যাল AB, এটাকে তুমি পার্টিশন করো x0 to xn, where x0 equals to a and xn equal b. পার্টিশন করার পরে তুমি কিছু পাবা, এটা লেন্থ পাবা, এটা সুপ্রিমাম পাবা, ইনফিমাম পাবা। এখন এই ফাংশনের জন্য তুমি পাবা হচ্ছে সুপ্রিমাম, ইনফিমাম। এই ফাংশনের জন্য সুপ্রিমাম, ইনফিমাম। এই ফাংশনের জন্য সুপ্রিমাম, ইনফিমাম of f1, f2 and f respectively in the rth interval. rth interval মানে হচ্ছে প্রত্যেকটা কেসেই ইন্টারভ্যালটা কিন্তু সেম হবে। তোমার যদি একটা ইন্টারভ্যাল থাকে -5 থেকে 5, তাহলে ধরে নিলেও এইটা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে ইন্টারভ্যাল, rth ইন্টারভ্যাল যদি কনসিডার করো, এই rth ইন্টারভ্যালে এই সবগুলার ভ্যালু হচ্ছে এরকম আসবে। এখন তুমি কি লিখতে পারো? আমি জাস্ট এটা ভিজুয়ালাইজ করার জন্য একটা ছোট একটা গ্রাফের এক্সাম্পল দেই। হচ্ছে জাস্ট আমি জানি না, মানে হচ্ছে জাস্ট আমি একটা ফাংশন একটা পার্ট নিলাম, তার হচ্ছে আমি এখানে একটু ট্রাই করছি। আমার ফাংশনের পার্টটা হচ্ছে, ধরো তোমার কাছে ফাংশন আছে এই যে -5 থেকে +5 পর্যন্ত। এখান থেকে আমি rth ইন্টারভ্যাল কনসিডার করে নিলাম 0 থেকে 2। মানে আমি ফাংশনটা জানি না, হোয়াট ইজ দ্য ফাংশন এন্ড কম্বিনেশন অফ ফাংশন, মানে দুটো ফাংশন। আমি জাস্ট কনসিডারেশন খাতিরে ধরে নিলাম ফাংশনটা এখান থেকে ডিফাইন এবং rth ইন্টারভ্যাল হচ্ছে এইটুকু। বুঝার সুবিধার্থে আমি একটা ফাংশন কনসিডার করলাম f of x, f of 1x and f 2x. This is the graph of f of 1x. রেড কালারটা হচ্ছে এক নাম্বার ফাংশনের গ্রাফ। এটা কি কালার? আকাশী কালার, স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু। এটা হচ্ছে তোমার 2 নাম্বার ফাংশন। দেন এই দুইটাকে সাম করলে আমরা জানি অ্যালজেব্রিক যে ক্যালকুলেশন আছে, আসে হচ্ছে 2x প্লাস x² + 3 8। সবগুলো আমি সেম ইন্টারভ্যালে ভ্যালুগুলো বসাইছি। এখন rth ইন্টারভ্যালে তোমার কি আছে? ইনফিমাম যদি কনসিডার করো এক নাম্বার ফাংশনের,
আমরা 1 নম্বর ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম 3 টেবিলের এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম। 3 টেবিলে কি আসে? 0 জন্য তুমি পাচ্ছ হচ্ছে 3, দ্যাট মিন 0 তো তুমি 3 পাচ্ছ, তাহলে তুমি 3 বসাও। আর 2 জন্য কত পাইছো? 7। এই যে দেখাচ্ছে 2 জন্য 7, সো আমি 2 জন্য 7 নিলাম। F2 ফাংশনের জন্য এটা জাস্ট বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে 5, 0 জন্য আসতেছে 5, আর 2 জন্য 9। আমি কম্বাইন ফাংশনটা ধরছি হচ্ছে F1 F2। এই ফাংশনের জন্য কি আসে? 0 জন্য আসতেছে 8, আর 2 জন্য আসতেছে 16। দেখো এই দুইটা সাম করলে 5 3 8 পাওয়া যায়, এই দুইটা সাম করলে 9 7 16 পাওয়া যায়। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি? এই দুইটা যোগ করলে সোডাতের এম সোডাতের এম দুইটা ফাংশনের জন্য এটা ইকুয়াল টু হচ্ছে সোডাতের এম। আর এটা থেকে বড় এমআর এই দুইটা যোগ করলে তুমি এটা সমান পাচ্ছ, এবং এমআর এর যোগ করলে বাই দ্য ডিফল্ট এটা হচ্ছে তোমার কিন্তু অলস সত্য, এইটাও তুমি সমান পাচ্ছ। এমআর একটা প্রাইম যোগ এমআর দুইটা প্রাইম, এই কেসটা হচ্ছে মিনিমাম, মানে সর্বনিম্ন ভাবে তুমি ইকুয়াল পাবা। আদারওয়াইজ তোমার ফাংশনটার উপর বেসড করে এই ফাংশনটা তোমার বড় হয়ে যাবে। সো এখানের মধ্যে আমরা লিখতে পারি এই দুইটা যোগফল সর্বনিম্ন ভাবে ইকুয়াল হতে পারে অথবা ছোট, এবং এইটুকু হচ্ছে ডিফল্ট, এটা আমরা জানি অল টাইম। এমনকি এটার থেকে আমরা এই দুইটা বড় পাইতে পারি অথবা সমান পাইতে পারি। এটার আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। 1 নাম্বার ইকুয়েশন দেওয়ার পরে বোথ সাইডেতে লেন্থ অফ আর 3 টেবিলতে যোগ করে সামেশন করলাম r ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত বসায় দাও। বসায় দিলে ডেফিনিশন অফ লোয়ার রাইমান সামের অনুসারে এটা পাবা, এটা পাবা, এটা পাবা, আপার রাইমান সাম অনুসারে এটা পাবা, এটা পাবা, এটা পাবা। given f1 and f2 are Riemann integrable, so definition থেকে আমরা এটা লিখতে পারি Riemann sum upper, Riemann sum lower of the function f1
is less than epsilon, প্রুফের খাতিরে আমরা এটা মানে epsilon by 2 ধরে নিলাম, প্রুফ করতে সুবিধা হবে এজন্য। আবার for the case of f2, upper minus lower Riemann sum less than 1 by 2, definition of Riemann integral। 4 নাম্বার থেকে আমরা কি পাই, মানে সরি 2 নাম্বার থেকে আমরা পাই পাচ্ছি এই পার্টটুক চিন্তা করো, f1 f2 is greater than f এর থেকে, সো এই পার্টটুক আমরা লিখলাম। আবার এইটা বড়, এইটা যোগ এইটা, সো এটাকে আমরা 4 নাম্বার দিলাম। এবং এখান থেকে তুমি মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ, 4 এবং 5 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে f এর জন্য আপার রাইমান সাম বিয়োগ লোয়ার রাইমান সাম অফ দ্য পার্টিশন p is less than epsilon। সো আমরা বলতে পারি f হচ্ছে f1 plus f2, it is also Riemann integrable। আমাদের প্রথম পার্ট প্রুফ শেষ, is a Riemann integrable। এবং প্রুফ করতে হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে তুমি যদি এখান থেকে এনে করো এইটার ইন্টিগ্রেশন যোগ এটার ইন্টিগ্রেশন পাবো, তাহলে তোমাকে ডারবক্স থিওরেমে চলে যেতে হবে। ডারবক্স থিওরেম থেকে আমরা এটা লিখতে পারি f1 এর জন্য Riemann sum less than a থেকে b f1 dx 1 by 2 epsilon, ডারবক্স থিওরেম থেকে এটা লিখতে পারি। 4 নাম্বার থেকে আমরা লিখতে পারি, 4 নাম্বার থেকে এইটা সমান এটার থেকে বড় হচ্ছে এই পার্টটু। এবং 6 নাম্বার থেকে আমরা লিখতে পারি ওই গেল f1 f2 সব যোগ করে দিলে তুমি এটা পাচ্ছ a থেকে b f1 f2। এখন f1 f2 রিপ্লেসমেন্ট যদি তুমি মাইনাস, তাহলে তুমি এটা লেস দেন এর জায়গা গ্রেটার দেন পাবা। 7 এবং 8 এর মধ্যে যদি তুমি কম্বাইন করো তাহলে তুমি এইটা সমান এটা লেস দেন এটা গ্রেটার দেন ইকুয়াল পাবা। সো এটা হচ্ছে অ্যালজেব্রা অফ ইন্টিগ্রেশন, রাইমান ইন্টিগ্রেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। 11 নাম্বারটা পড়বা, 11 নাম্বারটা গুরুত্বপূর্ণ। এটার উপর বেস করে হচ্ছে এই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, এটা পরীক্ষায় আসে, প্রায় সময় পরীক্ষায় আসে। এটা হচ্ছে ডেফিনেশন অন্যটার উপর বেস করে। এটা তোমাদের এটা আর পড়াবো না, এটা খুবই সোজা, 2 লাইনের প্রুফ, এই একটা লাইন এটা আরেকটা লাইন, এটা তোমাদের পড়তে হবে। পরীক্ষায় আসে, দেখা হয় যে 2011 সালে আসছে, ঠিক আছে। এন্ড যে কটা থিওরেম পড়াইছি এটার উপর বেস করে তুমি কিছু এক্সাম্পল করবা। তাহলে তোমরা রাইমান ইন্টিগ্রেশনের জন্য একটু দাগায় নাও, আমি বলে দিচ্ছি। স্যার শুরু থেকে বললে একটু ভালো হতো। এই যে চ্যাপ্টার 7 এর জন্য একটা করে বলি। বাকিগুলো তো আমি বলে দিছি, ওগুলা কিছু দাগানোর নাই, ওগুলা হয়ে গেছে। অল ডেফিনেশনস, এখানে দাগানোর কিছু নাই, সবগুলো ডেফিনেশন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ডেফিনেশনে কাজে লাগে।
থিওরেমগুলো বলে দিচ্ছি। এক নাম্বার থিওরেম পড়বা, দুই নাম্বার থিওরেম পড়বা, তিন নাম্বার থিওরেম যেটা আছে এটা ডারবক্স থিওরেমটা, এটা আমি তোমাদের পড়াইছি বাট অন্য ওয়েতে পড়াইছি। সো তোমরা ডারবক্স থিওরেমের স্টেটমেন্টটা পড়বা ভালো মতো করে। এই যে ডারবক্স থিওরেম স্টেটমেন্টটা, এটা ইউজ করে কিছুক্ষণ আগে আমরা প্রুফ করলাম। এখানে এপসাইলন বাই 2 ইউজ করছি ফর দ্য কেস মানে প্রুফ করার জন্য। স্টেটমেন্ট পড়বা আর প্রুফটা তোমরা একবার দুইবার দেখতে পারো, যদি এক্সটার্নাল কোশ্চেন করে ফেলে আমি জানি না। ডারবক্স থিওরেমটা তুমি পড়ো। 4 নাম্বার থিওরেম পড়বা, 5 নাম্বার পড়বা, 6 পড়বা, 7 পড়বা। সবগুলোই সেম। এটা হচ্ছে 8 নাম্বার, একবার রিভিশন দিও। 8 নাম্বার একবারে 5 6 7 8 সেম, বাট বেশি ইম্পর্টেন্ট না। পরীক্ষা এসে বললে করা কিছু নেই। 9 নাম্বার থাক, 10 নাম্বার ইম্পর্টেন্ট। স্যার আরেকবার একটু বলতেন স্যার, কত নম্বর স্যার? 1 2 3, 3 নাম্বার ডারবক্স থিওরেম একটু কম পড়বা, বেশি পড়ার দরকার নাই। 4 জি 7 স্যার। 6 7 8 নাম্বার বেশি ইম্পর্টেন্ট নাই, একবার রিডিং। 3 আর 8 এক নাম্বার রিডিং। 9 নাম্বার দরকার নাই, 10 নাম্বার পড়বা। 11 নাম্বার পড়বা। 11 নাম্বারও বেশি দরকার নাই, বুঝছো? জি স্যার। দেখি একটু, আমি একটু পড়ে দেখি। ওটা ছিল প্লাস, এটা ছিল প্লাস, এটা হবে মাইনাস। এটা পড়ো, মানে প্লাসের জায়গায় খালি মাইনাস। 11 নাম্বারটা প্লাসের জায়গায় মাইনাস বসাই দিলে যা, মানে এখানে যা যা প্লাস বসেছো এখানে সব জায়গায় মাইনাস বসাবা। পরীক্ষায় আসতেও পারে, ধর হচ্ছে একজনই করে দিয়া প্লাসের জায়গায় মাইনাস বসাই দিল। সেম প্রুফ, মানে একটা লাইনের ডিফারেন্স নাই। 11 যে পারবে, মানে 10 যে পারবে 11 হুবহু সব লাইন সেম, একটা লাইনের ডিফারেন্স নাই, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। 12 দরকার নাই, 13 পড়ো। 13 পড়ে দেন এটার উপর বেস করে এক্সাম্পল করবা। এন্ড এক্সাম্পল গুলো তোমরা তো আমার পিডিএফটা দিলে আমি এটা তোমাদের দিয়ে দিতাম। মেল করছো নাকি কেউ? যাই হোক, স্যার চ্যাপ্টার 6 এর एग्जांपल গুলো একটু দাগাই দিন। চ্যাপ্টার 6 এর দেই নাই एग्जांपल জায়গায়? না স্যার দেওয়া হয়নি। এই চ্যাপ্টার 6 এর एग्जांपल দাঁড়াও আমি দেখে দিই। চ্যাপ্টার 6 এর एग्जांपल গুলা ওই যা থিওরেম পড়েছে ওইতে খালি থিওরেম বেশি, ওই থিওরেম গুলা বেসড করে যে করে মানে প্রবলেম করতে পারো। এ আমার কি পাঠাইছো?
চ্যাপ্টার 6 পর্যন্ত আছে। চ্যাপ্টার 7 নাই। এটার উপর বেস করে তুমি এক্সাম্পল গুলা করে এক্সাম্পল এই যে চ্যাপ্টার 7 থেকে এক সেট পাবা। কেউ যদি চ্যাপ্টার 7 এক্সাম্পল সহ করো তাহলে তুমি এক সেট কোশ্চেন পাবা। ঠিক আছে? আর তোমাদের তো বলছি কিছু জায়গা আমাদের আজকে মানে অফিশিয়ালি এটার কোর্স শেষ, বাট আমাদের আরো কিছু কাজ করতে হবে। কাজগুলা কি? কাজগুলা হচ্ছে ওরা মানে সেকেন্ড ইয়ার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ঠিক আছে, এই যে 6টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 5, 6, 7 নাম্বার অ্যাসাইনমেন্টটা তোমাদের মওকুফ করে দিলাম 5, 6। 7 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওই 7 নাম্বার থেকে এক সেট অল টাইম একটা থাকেই। ঠিক আছে, আর বাকি 7 সেট কোশ্চেন থাকে হচ্ছে এইটুকুর মধ্যে। কেউ যদি 8 সেটের প্রিপারেশন নাও তাহলে অনায়াসে A+ পাওয়া যাবা। সো এটার সাথে সাথে প্রিভিয়াস 5 ইয়ারের কোশ্চেন তোমরা স্টাডি করবা। ক্লিয়ার? বিগত 5 বছরের কোশ্চেন তোমরা স্টাডি করবা। তোমরা দেখবা আমি দেখছি কোশ্চেন, আমি দেখছি কিছু দেখে আমি দেখলাম হচ্ছে আমি যা পড়াইছি তার বাইরে একটাও নাই। তবে একটু ডাইরেকশন চেঞ্জ করে দিছে। এক এক স্যার এক এক রকম করে পড়ায়, পড়ার ধরনটা অন্যরকম। জি স্যার। ধর হচ্ছে এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল কিন্তু সবই আসে। আর তোমরা যদি কোনো কিছু পাও নিজের মতন করে লিখবা। এক্সাম্পল আসে প্রত্যেকটা কেসে। যা পড়াইছি আমার কাছে মনে হচ্ছে না তুমি বিগত 5 বছর যদি প্র্যাকটিস করো 8 সেটের মধ্যে A B C করে সব সেট কমন পড়বে, এটুকু নিশ্চিত থাকো। এখন অলরেডি তোমাদের 2টা ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, একটা ভাইবা একটা ক্লাস টেস্ট। আরো পরীক্ষা নিব হচ্ছে 2টা আর অ্যাসাইনমেন্ট। স্যার আর একটা ভাইবা নেওয়ার কথা ছিল তো। না ভাইবা এখন তোমাদের ইউনিভার্সিটি খুলে যাবে তো পরীক্ষা নেওয়ার মানে এখন নেওয়া যাবে না। পরীক্ষা নেওয়া অফ করতে বলা হয়েছে, ক্লাস নেওয়া যাবে। তোমার পরীক্ষা কিন্তু স্যার আমাদের তো কোর্স শেষ, আমরা তো স্যার চাইলে সবাই মিলে হচ্ছে আস্তে আস্তে দিয়ে না দিলে ক্যাম্পাস খুলে গেলে তো অনেক প্রেসার পড়ে যাবে। হ্যাঁ, তোমার ওই যে বললাম তো ওই এর বাকি 2টা ফেস টু ফেস পরীক্ষা হবে। যেহেতু অ্যাটেন্ডেন্সে এবার একটু সমস্যা হয়েছে, অ্যাটেন্ডেন্স তোমাদের কি করবে আমি জানি না। ইন কেস ধরো অ্যাটেন্ডেন্সের মার্কটা তোমাদের এখানে কোইনসাইড করে ফেলতে পারে 30 মার্ক, আমি জানি না। যদি করে আর এরকম কোনো নির্দেশনা পায় না, আমার গভর্নমেন্ট মানে অফিসিয়াল যে রুলস আসবে ওই রুলসে আমি কাজ করব। আমি এগুলা কালেকশন করার একমাত্র কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে যে তোমার লেকচার মানে উপস্থিতি নোট ডাউন করে রাখার কারণ হচ্ছে যদি মার্ক তোমাদের এখানে একটু বেশি করা লাগে তাহলে এইসব জায়গা থেকে আমি মার্ক দিয়ে করে দিব, সব যোগ হবে।
ঠিক আছে? জি স্যার। এটা ডিপেন্ড করে হচ্ছে অফিসিয়াল ডিক্লারেশনের উপরে। যেহেতু তোমাদের করোনা, অবশ্যই তোমরা অনেক ছাড় পাবা, এটুকু নিশ্চিত থাকো, ছাড় অনেক কিছুই পাবা। তবে যারা ক্লাস করতে পারো নাই আর যারা ক্লাস করো না ইচ্ছাকৃত ভাবে, অথবা যারা চেষ্টা করো না যে হচ্ছে, তবে তোমাদের মার্কে দেখলাম, তোমাদের ভাইবা নিলাম, সবাই মোটামুটি পারছো, এরকম না যে পারো না একবারে। দ্যাট মিনস তোমরা, এইটুকু আমি বিলিভ করতে পারি যে তোমরা যারা ক্লাস করতে পারো তারা ফ্রেন্ডের কাছে কালেকশন করে পড়ছো। আরো দু একজন হচ্ছে আমাকে নক দিছে, স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, এগুলা হচ্ছে আমরা চেষ্টা করছি বোঝানোর। সো এরপরেও যদি আর কারো সমস্যা থাকে একেবারে শুরু থেকে তোমরা জি স্যার বলবা। জি স্যার। অনেকে মানে কয়েকজন নক দেন, ধর হচ্ছে তুমি মনে করো সমস্যা হইলে আমরা চেষ্টা করি মানে অন্য টাইমে, ধর হচ্ছে সন্ধ্যার পরে অথবা যে কোনো টাইমে। আমি অবশ্য সবসময় থাকি, ইনকেস বাইরে না থাকলে সবসময় পিসির সামনেই থাকি। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো জায়গায় ইমেইল আছে, আমাকে নক দিলেই পাবা তোমরা। জি স্যার। তো আমরা যেহেতু অফিসিয়ালি আমাদের শেষ, এখন আমরা একটু রিভিশনের দিকে যাব। অ্যাসাইনমেন্ট আমাদের সব দেওয়া শেষ হয়ে গেছে, আর ই করব না, এখানে অ্যাসাইনমেন্ট আর বাড়াবো না। এগুলো তোমাদের হ্যান্ড নোট হিসেবে রাখবা। এখন এগুলো মার্কিং করতে হবে একটু। ইউনিভার্সিটি খুললে এই কপিগুলা আমাকে একটু জমা দিবা। জি স্যার। ঠিক আছে? ইউনিভার্সিটি খুললে আমার কপিগুলো জমা দিলেই হবে। স্যার বলো। স্যার আমরা কি মানে সবগুলো অ্যাসাইনমেন্ট একটা খাতার মধ্যে কইরা বা একসাথে কইরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত পুরো রিয়েলের একটা খাতা বানাই জমা দিব নাকি স্যার? সেটা করতে পারো, এটা করলে তোমাদের নোট হয়ে যাবে একবারে। জি স্যার। যেহেতু তোমার পার্ট পার্ট করা আছে, অ্যাসাইনমেন্ট 2, 3, 4 মানে এগুলো যেহেতু পার্ট পার্ট করা আছে, চাইলে এটা করতে পারো। জি স্যার, তাইলে তো স্যার রিভিশনও হয়ে যাবে, আবার যে অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক জমা পড়ছে কিনা এটাও স্যার কি হয়ে যাবে। তাহলে তোমরা যে চ্যাপ্টার বেশি লেন্দি হয়ে যাবে, তোমাদের অনেক মোটা খাতা হয়ে যাবে কিন্তু, বুঝছো? জি স্যার। অনেক টাইম লাগবে স্যার আমাদের তো এক একটা খাতায় এটা হচ্ছে অনেক ডিফিকাল্ট হয়ে যায় হার্ড কপি জমা দেওয়া। হার্ড কপি, এটা যদি তুমি দিতে যাও, এই যে একসাথে দিতে গেলে অনেক মোটা খাতা হয়ে যাবে, বিশাল লম্বা। স্যার পার্ট বাই পার্ট দিতে গেলেও তো অনেক ঝামেলা স্যার, এক একটা খাতায় আছে। হ্যাঁ স্যার, আমরা তো স্যার যখন জি স্যার এটা এর সাইজের মানে পেপারে করা হয় নাই, আলাদা মানে জাস্ট খাতায় করা হয়েছে নোট হিসেবে, তো জমা দেওয়াটা একটা মানে একটু হার্ড আসলে। ঠিক আছে, আমি 1 বাই 1 প্রত্যেকটা কেসে ক্লাসে এগুলো চেক করব। জি স্যার। স্যার আপনি ক্লাসে চেক করতে পারেন, কিন্তু স্যার জমা দেওয়াটা একটু টাফ। আচ্ছা, জমা এটার উপর বেশ করে কিছু এক্সাম্পল এক্সারসাইজ দেওয়া যেতে পারে অ্যাসাইনমেন্ট হিসেবে। জি স্যার সেটা হয়। এক্সারসাইজ তোমার কিছু হচ্ছে প্রবলেমগুলা তোমরা সেলফ প্রবলেম, এই যে এখন দু একটা প্রবলেম করা যেতে পারে, কিছু প্রবলেম, এটা আমি দেখি, এটা আমাকে দেখতে হবে আর সময় দিতে হবে। এক্সাম্পল যেগুলা করে দেওয়া নাই সেগুলা তাহলে সুবিধা হয়। স্যার। বলো। স্যার আমাদের ভাইবার মার্কটা স্যার কবে দিবেন স্যার? ভাইবার মার্ক তো আমি সাথে সাথেই দিয়ে দিছি, তাই না? ওটা একটু আমি এরপর আমি খুলিই নেই, আমি তাহলে এখনই দিয়ে দিতেছি একটু পরে। জি স্যার, দিলে স্যার একটু সুবিধা হয় স্যার। আর তোমাদের নেক্সট ক্লাসগুলো হচ্ছে রিভিশনের উপরে হবে। আপাতত তোমরা এক সপ্তাহ পরও এখানে কি কি সমস্যা আছে, এই সিলেবাসটা যে কমপ্লিট করা হলো পুরোটা রিভিশন,
রিভিশন দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো চেক করো যে সবকিছু ঠিক আছে কিনা, কোন জায়গায় প্রবলেম আছে এগুলো তোমরা দেখো। এক সপ্তাহ তোমরা রিভিশন দাও। এখন রিভিশন দেওয়ার পরে আমরা আর পরবর্তী ক্লাসগুলা শুরু থেকে শুরু করব। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। স্যার আরেকটু বেশি সময় দিলে ভালো হয় স্যার। নাও তো পড়তে থাকো, পড়ো, আমি দেখবো নি, সমস্যা নেই, তুমি পড়তে থাকো, টেনশন করো না। এখন তো ক্লাসই অনেক কমাই দিছি, পাতলা পাতলা করে গেছে, সপ্তাহে একটা করে ক্লাস নেই। মঙ্গলবারে ক্লাস হবে না, সপ্তাহে একটা করেই হবে। স্যার তাহলে আমাদের সেকেন্ড ভাইবাটা কি অনলাইনে নিবেন না? তোমরা কি অনলাইনে দিতে যাচ্ছ? তো দিয়ে দিলি তো মনে হয় ভালো হতো সবার জন্য। দেখো, জি স্যার, দেওয়া যেতে পারে। দেওয়া যাইতে পারে, ঠিক আছে, কিন্তু এই অফিসিয়াল মানে সরকারি যে রুলস আছে এর মধ্যে নেওয়াটা ঠিক হবে না, এটা এথিক্স এর বাইরে পড়ে যাবে হয়তো। স্যার সেটা ঠিক আছে, কিন্তু আমরা সবাই চাইলে তো প্রবলেম নাই, কারণ আমাদের কোর্স শেষ হলে আমরা বসে থেকেই বা কি করব? আর খোলার পরে একটানা প্রেসার তো স্যার আমরা নিতে পারবো না। হ্যাঁ, সেটা কিন্তু অন্যান্য স্যারকে নিতেছে। স্যার সবাই নিতে মানে আমাদের হচ্ছে বলতে হবে, এখন কেউ তো আর আমাদের উপর এখন জোর করতে পারবে না, যেহেতু সরকারি ভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু আমরা দিতে চাইলে তো স্যার নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি সবাই সম্মতিক্রম করো, যে সম্মতি দাও যে স্যার ভাইবা নেন, একটা এডিশনাল ভাইবা নিতে পারে, কিন্তু ভাইবাটা হবে 1 থেকে 6 এর মধ্যে, পুরো ফুলের মধ্যে 1 থেকে 7 রিয়েল অ্যানালিসিস। স্যার আপনি না বলছিলেন 5, 6, 7? না না, 5, 6, 7 একটা কোশ্চেন করার মতো নাই। আমি ওই প্রথম 3টা থেকে বুঝাইছি, 3টা কোশ্চেন থেকে তোমাদের অনেক সময় রিপিটেশন চলে আসছে। স্যার প্রথম 3টা তো নিয়ে ফেলছেন। তোমরা আবার দিবা, ওই 3টা সহ দিবা। আচ্ছা স্যার। 1 থেকে 7 টোটাল। এটা তোমরা সময় মতো তোমরা কবে দিতে চাও সেটা তোমরা বইলো আমারে। এবার নিব 2 দিন, ওকে স্যার। যেহেতু এখন ক্লাস শেষ, মোটামুটি নেওয়া যাবে। তোমরা আগে ভাইবা দাও আস্তে আস্তে, আর আমি তোমাদের এখনই দিয়ে দিতেছি মার্ক। ওকে স্যার। আর যদি দেখতে চাও তাহলে স্ক্রিন শেয়ার করে রাখি, তোমরা দেখতে পারো। ওকে স্যার। আমি